সুমন চৌধুরী। আর আজকে আমার লেখা কোনো ভৌতিক গল্প নয়, বরং রহস্য এবং রোমাঞ্চে ঘেরা একটি গোয়েন্দা গল্প, অপরাধী। বিশ্বনাথ সামন্ত বন দপ্তরের অফিসার হয়ে আলিপুরের জঙ্গলে নিযুক্ত হয়। এসেই সঙ্গে সঙ্গে তাকে সমস্যার সম্মুখীন হতে হয়। জঙ্গলে নাকি একটি মহিলার লাশ পাওয়া গেছে, যার দেহ আছে কিন্তু মাথা নেই। লাশটা প্রথম দেখেছে বিশ্বনাথবাবু, তাই তাকেই সমস্ত তথ্যাদি পুলিশদেরকে দিতে হয়। মারা গিয়েছে মহিলাটি ভোর 4টে থেকে 4:30 নাগাদ। পুলিশ তার তদন্তের সমস্ত প্রমাণাদি নিয়ে চলে গেল যতটুকু পেল। অবশ্যই বিশ্বনাথবাবুকে কয়েকটা কথা জিজ্ঞেস করেছিল ইন্সপেক্টর অধীর মিত্র। কিছুটা এরকম: কোনো হিংস্র পশু কি এভাবে গলা কাটতে পারে বলে আপনার মনে হয়? এখানে কি কোনো আসামি লুকিয়ে থাকার সম্ভাবনা আছে? বিশ্বনাথবাবু এই দুই প্রশ্নেরই উত্তর দিয়েছিল একটি বাক্যে: আমি কালই এসেছি, তাই আমার এই বিষয়ে কিছু জানা নেই। পুলিশ সেদিন চলে গেল, আর তারপরেও সপ্তাহে একটি করে লাশ পাওয়া শুরু হয়ে গেল। কখনো মহিলা তো কখনো পুরুষ। তারা প্রত্যেকেরই দেহ আছে কিন্তু মাথাটা নেই। পুলিশ তদন্ত জোর কদমে চালাতে থাকলো, কারণ ওপর থেকে চাপ আছে। কিন্তু কোনো প্রমাণ পাওয়া গেল না। এক প্রকার বাধ্য হয়েই সিআইডিকে নিযুক্ত করা হলো। সিআইডি অফিসার সুধাংশু চ্যাটার্জি কিছুদিন চেষ্টা করলেন, কিন্তু কোনো সন্দেহভাজন ব্যক্তি পেল না, যেটা সূত্র ধরে এগোনো যায়। এদিকে হত্যালীলা চলতেই থাকে, উপর থেকে ক্রমশ চাপ বাড়তেই থাকে। অফিসার চেঞ্জ করে নতুন সিআইডি অফিসার হিসেবে নিযুক্ত করা হয় রুদ্রনীল সেনকে। এদিকে হত্যালীলা 11 জন মানুষের হত্যার পর স্তব্ধ হয়ে পড়ে। রুদ্রনীলবাবু এসেই চারিদিক থেকে তার তদন্তের কাজ জোর কদমে চালাতে শুরু করে, এবং সেই থেকেই কিছু প্রমাণ তার হাতে আসে। অপরাধীকে জানতে না পারা গেলেও অপরাধের কয়েকটা প্যাটার্ন খুঁজে পেলেন তিনি। তার মধ্যে প্রথমটা হলো, প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পর তার দেহটা পাওয়া যাচ্ছে, কিন্তু মাথা খুঁজে পাওয়া যায় না। সমস্ত দেহই জঙ্গলেই পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ত, মাথা এলাকার কোথাও পাওয়া যায় না, আশেপাশেও না, দূরে দিগন্তেও না। অর্থাৎ মাথা আসামি বা অপরাধী নিজের কাছেই রেখেছে। তৃতীয়ত, যাদের হত্যা করা হয়েছে তাদের গায়ে কয়েকটা সিঁদুরের দাগ। চতুর্থ, দেহে কোনো আঙুলের ছাপ বা হত্যাস্থানের কোনো অস্ত্র পাওয়া যায়নি, অথচ গলা কাটার দাগটা দেখে বোঝা যায় অস্ত্র ছাড়া কোনো পশুর দ্বারাই এমনভাবে নিখুঁত কাটা সম্ভব নয়। এটা যেন এক চোটে কাটা হয়েছে। পুলিশ ও সিআইডি মিলে তদন্ত আরও জোরদার করে তোলে, কিন্তু তারপরেও অপরাধীকে খুঁজে পাওয়া যায় না। উচ্চ পদাধিকারী ব্যক্তিদের চাপ ক্রমশ বাড়তে থাকে। 3 মাস হতে চলল, অথচ একজনও সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া গেল না। হয়তো ওই চাপেই ধরে নিয়ে গেলেন বিশ্বনাথবাবুকে। কারণ হিসাবে দেখানো হলো, প্রথমত তিনি যেদিন এসেছেন তার কয়েকদিন পরেই হত্যালীলা শুরু হয়েছে। দ্বিতীয়ত, তার সুঠাম দেহ দেখে বোঝা যায় এক কোপে ধর থেকে গলা আলাদা করার ক্ষমতা তারই আছে। আর তৃতীয়ত, তিনি ধার্মিক মানুষ, যেটার সঙ্গে সিঁদুরের দাগ পাওয়ার সূত্র থাকলেও থাকতে পারে। পুলিশ ধরে নিয়ে গেলেও তেমন প্রখর কোনো সম্ভাবনা বা প্রমাণ না থাকায় তাকে জামিনে মুক্ত করতে বাধ্য হয়। এই ঘটনায় পুলিশকে
কিছুটা আনন্দিতই হয়, কেননা তারাও মনে করেন বিশ্বনাথবাবু অপরাধী নন, কিন্তু উপর থেকে যথেষ্ট চাপ ছিল তাই এটা করতে তারা বাধ্য হয়েছিল। এরপর কোর্টে কেস শুরু হয়। বিশ্বনাথবাবুর দাদা সোমনাথ দিল্লির বিখ্যাত উকিল এবং গোয়েন্দা হিসাবেও তিনি নাকি বিপুল বিখ্যাত। তিনি ফিরে আসেন এবং তার ভাইয়ের জন্য তিনি কেস লড়েন। কয়েকদিনের মধ্যেই তিনি কেস জিতে যান এবং তার ভাইকে বের করে নিয়ে আসেন। আসলে বিশ্বনাথবাবুর বিরুদ্ধে কোনো পোক্তা প্রমাণ ছিলই না পুলিশ এবং গোয়েন্দাদের হাতে। ভাইকে মুক্ত করেই সে ফেরার প্রস্তুতি নিতে শুরু করে। সেই সময় সিআইডি অফিসার রুদ্রনীলবাবু এক প্রকার আর্জি জানায় এই কেসটায় তাদের সাহায্য করার জন্য। তিনি প্রথমে কেসটায় না ঢুকতে চাইলেও ভাইয়ের অনুরোধে রাজি হয়। সে জানায় তার ফ্লাইট 4 দিন পর, এর মাঝেই এই কেসটার জন্য সে যতটুকু সাহায্য করার করবে। এরপর তদন্ত জোর কদমে শুরু হয়। প্রথম দিন সমস্ত প্রমাণাদি যা ছিল সেগুলো নিয়ে সে একাই বসে এবং গোটা রাত ধরে সে প্রমাণাদি সহ বিভিন্ন রকমের তথ্যাদি সমস্ত কিছু সে খুঁটিয়ে দেখতে শুরু করে এবং একটা সিদ্ধান্তে উপনীত হন। খুনি কোনো সাধারণ মস্তিষ্কের নয়, সে নিশ্চিত কোনো পেশাদার হত্যাকারী অথবা তদন্তের সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান আছে। দ্বিতীয় দিন সে ধার্মিক এবং ধর্মীয় গোঁড়ামি সম্পন্ন মানুষগুলোকে আলাদাভাবে নথিভুক্ত করতে থাকে, কারণ এই বিষয়ে একটা যথেষ্ট সন্দেহ সে লক্ষ্য করে। এই সময় বিশ্বনাথবাবু পর্যন্ত তার সন্দেহের তালিকা থেকে বাদ পড়ে না। তৃতীয় দিন সোমনাথবাবু খুনির লক্ষ্য এবং খুনির চরিত্র ঠিক কেমন হবে স্পষ্ট বুঝে ফেলেছে। তাই সে তার সন্দেহভাজন ব্যক্তিদের সকালবেলায় ডেকে পাঠায়, কিন্তু তাদের ওপর সন্দেহ আছে এমনটা সে প্রকাশ করে না। যাদেরকে তিনি ডেকে পাঠান তাদের মধ্যে 1 নম্বর হলেন ইন্সপেক্টর অধীর মিত্র, 2 নম্বর পুরানো সিআইডি অফিসার সুধাংশু চ্যাটার্জি, তৃতীয় কনস্টেবল সামন্ত, চতুর্থতে তার নিজস্ব ভাই অর্থাৎ বিশ্বনাথবাবু পর্যন্ত থাকেন। অবশ্য রুদ্রনীল বাবুকেও ডাকা হয়েছিল, কিন্তু তারপরে তার কোনো বিশেষ সন্দেহ ছিল না। কিছু সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করার জন্যই তাকে ডাকা হয়। এই নিয়ে মোট 5 জনকে তার ঘরে সে ডেকে পাঠায়। এর পরবর্তী অংশটি তৃতীয় পার্টে।